আচ্ছা স্ক্রিন ভিজিবল তো সবার কাছে? হুম। এ দেখো, আমাদের হচ্ছে ইয়েতে আমরা প্রথমে হচ্ছে ইকোনমির হচ্ছে আগে আমি বেসটা বলে দিই, তারপর হচ্ছে ইকোনমির আমি প্ল্যানিংটা, কারণ ইকোনমিক্সের বেশি কিছু তোমাদের ইয়েতে পড়ে লাভ নেই, ঠিক আছে? তোমার এনটিপিসির জন্য ওই আছে বেসিক জিনিস, আর মেইনলি আছে হচ্ছে তোমার 5 ইয়ার প্ল্যানিং থেকে। আমি বেসিকটার জন্য বলে দিই। দেখো, ইকোনমিক্স এর হচ্ছে টাইপস অফ ইকোনমিক্স হয় তিনটে। ইকোনমির তিনটে হয়, একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক্স যেটাকে বলে পুঁজিবাদী ইকোনমি, আর একটা হচ্ছে সোশ্যালিস্টিক যেটাকে বলা হচ্ছে সমাজবাদী, আর একটা হচ্ছে মিক্স, যে দুটোর মিক্সচার। এবার বলে দিই কোনটা কি। আমেরিকাতে করে হচ্ছে পুঁজিবাদ, মানে হচ্ছে তোমার নির্দিষ্ট যে যা খুশি জিনিস বানাতে পারবে, দেশীয় সুরক্ষার তোমার হচ্ছে কয়েকটা জিনিস বাদ দিয়ে, এবং যে যা দামে বিক্রি করতে পারবে, যে যত দামে তোমার হচ্ছে জিনিসটা বিক্রি করবে, যে যত লাভে প্রফিটকে দিতে পারবে, সেইটা হচ্ছে তার ব্যাপার। সরকার খালি প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স চাপাবে। সোশ্যালিস্টের ওপর কি, সোশ্যালিস্ট যেটা রাশিয়া বা চীনে, সেখানে হচ্ছে সরকারি সব জিনিস তৈরি করবে এবং সরকারি একটা ফিক্সড প্রাইসে জিনিসগুলো বিক্রি করবে, যেমন চীন রাশিয়া ক্ষেত্রে বা নর্থ কোরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? সেখানে হচ্ছে আর বাকি কেউ কোনো জিনিসগুলো কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা, আমাদের মিক্সড ইকোনমি কি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, যেখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে, যেমন হচ্ছে যে কেউ হচ্ছে বেবি ফুড এগুলো সব বানাতে পারবে, কিন্তু কি সেগুলো একটা কন্ট্রোলড এর মাধ্যমে, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল অথরিটি আছে। এফএমসিজির জন্য আছে একটা কন্ট্রোল অথরিটি। তারপর হচ্ছে আমরা ল্যাপটপ বানালে তার একটা আইটি ডিপার্টমেন্ট আছে, চেক করবে সেটা কত ঠিক না ভালো। ফোনের একটা দিক চেক করবে, এ করবে একসাথে করে। গভর্নমেন্টের রোল হচ্ছে আছে, কিন্তু সেটা লিমিটেড, ঠিক আছে? আবার একদম সে আমেরিকার মতো একদম সেই মানে একদম সবকিছু মানে খুলে ছাড় দিয়ে দেওয়া হয়, সেইটা হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা, এবার ইকোনমিক্সে আমরা যে টপিক গুলো পড়বো, সেই টপিক গুলোতে ইকোনমিক্সে দুটো হয়, একটা হয় হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স, আর একটা হয় হচ্ছে তোমার মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স কি, যেখানে হচ্ছে তোমার হচ্ছে আমরা যে জিনিসগুলো আর কি বৃহৎ সেন্সে, মানে একটা লার্জ যে জিনিসগুলো হচ্ছে দেশকে তোমার এফেক্ট করে, সেই জিনিসগুলো নিয়ে পড়বো। যেমন হচ্ছে জিডিপি, মানে সরকার যে কত টাকার মাল সরকার কাছ থেকে নিল, কতটা বিক্রি হলো। ন্যাশনাল ইনকাম, মানে দেশের কতটা আয় হলো, সরকার কি কি জিনিস এক্সপোর্ট করলো, কি কি ইম্পোর্ট করলাম, একজন ব্যক্তিগত আয় হলো, সেরকম জনসংখ্যার কত আয় ব্যয় হলো, এইটা নিয়ে পড়ি আমরা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো মানে কি, জিনিস হচ্ছে বড় সেন্সে, আর মাইক্রো মানে কি, কোনো জিনিস জিনিস ছোট। ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদারকে এই জিনিসটা পড়ে রাখবে, তিনি হচ্ছেন জে.এম. কেস, ঠিক আছে? আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে এই দেখো, ইন্ডিভিজুয়াল আর মানে একজন ব্যক্তি, তার তার নিজস্ব হচ্ছে পার্সোনাল ইনকাম, তার উপর হচ্ছে তোমার ধরো একটা যে বিজনেস ফার্ম করলো, তার ট্যাক্সেশন, সরকারের একটা ফিসকাল পলিসি, ট্যাক্স নিয়ে কি হলো, সেইটার উপর যে আলোচনাটা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এটা বলেছিলেন হচ্ছে কি, অ্যাডাম স্মিথ। আচ্ছা, এরপরে হচ্ছে ইকোনমির হচ্ছে সেক্টর। এবার ইকোনমি মানে কি, ইকোনমি হচ্ছে যেখানে হচ্ছে টাকা পয়সার লেনদেন হয়, পরিষ্কার ভাষায় তাকে বলা হয় হচ্ছে ইকোনমিক সেক্টর। টাকা পয়সা কার কার হাতে থাকে? প্রথম দেখো, যে হচ্ছে চাষি হচ্ছে তোমার ধান ফসল ফলাচ্ছে, সে ফসলটা বিক্রি করছে, তার হাতে থাকছে হচ্ছে প্রথমে টাকা। এই যে যে জিনিসগুলো একদম আমাদের খাদ্য বস্ত্র অন্ন, এই যে চাহিদাটা যে মানুষগুলো মেটাচ্ছে, এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলে আছে, তাই এদেরকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এটাকে কি বলা হয়, রেড কলার জব। কেন বলা হয় রেড কলার জব বলা হয়, তার কারণ হচ্ছে এরা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে আর কি তোমার কাজটা করছে, তাই জন্য এদের হচ্ছে রক্ত আর কি এদের টাকার সাথে লেগে আছে, তাই এটাকে বলা হয় হচ্ছে রেড কলার জব। কি কি, এগ্রিকালচার মানে চাষ করা, ফিশিং মাছ ধরা, হান্টিং, তারপরে হচ্ছে গ্যাদারিং, গ্যাদারিং মানে তোমার হচ্ছে একসাথে চাষ করা, ফরেস্ট্রি, আর হচ্ছে মাইনিং হলো। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে এদের থেকে আরেকটু বেশি। ধরো জিনিসগুলো এক লার্জে চলে আসলে, বা এগুলো তাকে হচ্ছে প্রসেস করে পরবর্তীতে যারা কিনবে তাদের কাছে বিক্রি করার কাজটা কে করবে, সেই কাজটা করে হচ্ছে তোমার যারা আছে। ঠিক আছে, এই যে কাজটা করে, সেইটা করে হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে? তো এই যেমন ধরো সমস্ত ব্যবসা, ব্লু কলার জব মানে কি, তোমার দেখো না, এই যে তোমার হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, প্রত্যেকটা ইয়েতে কেন ব্লু কালারের ব্যাগ দেয়, এরা হচ্ছে তোমার জিনিসটাকে মাঝখানে হচ্ছে ইন্টারমিডিয়েট করছে, তাই জন্য এদেরকে বলা হয় হচ্ছে ব্লু কালার জব, ঠিক আছে? দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেসিং, সেকেন্ডারি সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ কান্ট্রি, হেল্প ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। হ্যাঁ,
তুমি এই যে মানুষগুলো যারা তোমার হচ্ছে ডেলিভারি করছে বা সার্ভিস করছে, এরা যত বেশি করবে তত তো প্রোডাক্টটা কৃষকের থেকে কিনে এনে বা কোনো একটা ম্যানুফ্যাকচারের থেকে কিনে এনে তারা তত বেশি সার্ভিস করবে। তাই জন্য এই সেকেন্ডারি সেক্টরটাকে বলা হয় হচ্ছে মেরুদণ্ড। টার্সিয়ারি সেক্টর কি? টার্সিয়ারি সেক্টর হচ্ছে যারা আলটিমেট টাকাটা দিচ্ছে, সেই জিনিসগুলো কিনছে, যাদের উপর সরকার ট্যাক্স বসাচ্ছে, যাদের টাকার উপর পুরো ইকোনমিটা রোলিং হচ্ছে, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর। যেমন কি টিচিং, ট্রান্সপোর্ট, অ্যাডভার্টাইজিং, অলওয়েজ ইনটেনজিবল। ইনটেনজিবল মানে হচ্ছে তোমার যেটা ইনক্রিজ করে হচ্ছে হোয়াইট কলার জব। আচ্ছা, তোমরা তো প্রত্যেকবার বাজেট দেখো, এতদিন তো পড়ছো, এইটুকুনি কেউ বলতে পারবে যে আমাদের সব সময় প্রত্যেক বছর ট্যাক্সে ছাড় দেওয়া হয় কেন? মনে হয় না ট্যাক্স দিতে গেলে সরকার তো ইনকাম ট্যাক্স নিলে সরকার তো আরো বেশি করে আয় করতে হবে, তাহলে সরকার যখন ট্যাক্সে ছাড় দিচ্ছে তাহলে টাকাটা সরকারের রেভিনিউ লস হচ্ছে মনে হচ্ছে না? তারপরেও সরকার কেন হচ্ছে তোমার ট্যাক্স না চাপিয়ে তোমার হচ্ছে ইয়ে করে? বলো তো দেখি, কারোর মাথায় কি আইডিয়া আসছে? এই আইডিয়াটা ক্লিয়ার হলে ইকোনমিক্স এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলো, এতজন তো আছো, বলো কারোর মাথায় আসছে না কেন প্রত্যেক বছর ট্যাক্সের ছাড় দেওয়া হয়? বিদিশা বা কেউ কারোর মাথায় আসছে না কেন ট্যাক্সের ইয়েতে ছাড় দেওয়া হয়? কারোর মাথায় আসছে না ট্যাক্সের ইয়েতে কেন ছাড় দেওয়া হয়, বলো। আচ্ছা, আমি বলছি, দেখো, একজন মানুষ, দাঁড়াও পেনটা কোথায় গেল, পেনটা নেই। ধরো একজন 10,000 টাকা ইনকাম করছে, তার উপর তাকে 15% ট্যাক্স দিতে হবে। তার মানে কত? তাকে 1500 টাকা হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে। তার মানে তার হাতে পড়ে থাকলো হচ্ছে 8,500 টাকা। এই টাকাটা এবার হচ্ছে সে কোনো জায়গায় কিছু টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখবে, কিছু টাকা সে সিনেমা হলে যাবে, কিছু টাকা জিনিস কিনবে, এই করবে, তাকে 1500 টাকা সরকারের ঘরে চলে যাবে। সরকার পরের বছর তার মাইনেটা বেড়ে হলো 20,000 টাকা, কয়েক বছর পর। তখনও এখানে হচ্ছে 15% ট্যাক্স দিতে হলো। সরকারকে বললো যে না, তোমার ট্যাক্সের রেট আমরা কমিয়ে দিচ্ছি, 10% কমিয়ে দিচ্ছি, না তোমার এই 20,000 টাকাটা 10% ছাড়ো, বলছে তোমাকে ট্যাক্সই দিতে হবে না। বললো ভালো। এইবার দেখো কেন ভালো সরকারের জন্য, এই যখন সরকার 1500 টাকা ট্যাক্স নিয়ে নিচ্ছিল, সরকার একবারে তার কাছ থেকে ডিরেক্ট 1500 টাকায় পাচ্ছিল। বাকি 500 টাকার মধ্যে, ও 8,500 টাকার মধ্যে ধরো 500 টাকা সিনেমা দেখলো, 200 টাকার কোন একটা অনলাইনে জিনিস কিনলো, বাকি আরো 2,000 4,000 টাকার জিনিস কিনতো, কিন্তু ওর কাছে হচ্ছে জিনিসটাও সাপোর্ট করতে পারছে না। ওই জন্য এখানে যে 4,000 টাকার একটা জিনিস কেউ বানিয়েছিল, সে অনলাইনে এত অ্যাড দিল কিন্তু তার সেটা হলো না। এইখানে ওর হাতে যখন 20,000 টাকাটা আছে, তখন ও ভাবছে আমাকে তো সরকারকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আমি 4,000 টাকার জিনিসটা কিনবো, 2,000 টাকার জিনিস দেখবো, আবার দেখবো, তারপরেও আমার হাতে 2,000 টাকা ব্যাংকে থাকবে। তার মানে কি প্রত্যেকটা টাকাটা হচ্ছে মার্কেটে রোল হচ্ছে, যেখানে যেখানে টাকা মার্কেটে রোল হচ্ছে কি হচ্ছে, সরকার সেখান থেকে কোনো না কোনো ভাবে রেভিনিউ পাচ্ছে। সরকার ওই জন্য তোমার হচ্ছে রেভিনিউটা জেনারেট করতে পারছে, ডিরেক্ট 1500 টাকা না পেয়ে টাকাটা ঘুরে 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 মার্কেটে রোলিং হচ্ছে, ওই জন্য টাকাটা ফিরে আসছে। এই জন্য বুঝেছ যে কেন হচ্ছে প্রত্যেক বছর ইনকাম ট্যাক্সের উপর ছাড় দেওয়া হয় মানুষকে? বুঝতে পারলে? এইটা হচ্ছে কনসেপ্ট। বোঝা গেল? বাবা, বোঝা গেল হুম। কিনা, হ্যাঁ কিনা বলো তো বলবে। হ্যাঁ। সব বোবা হয়ে যায় ক্লাস করতে গিয়ে, কেন বুঝি না। চলো, এবার তোমরা যেটা পড়ার জন্য লাফাচ্ছিলে সেই জিনিসটা বলে দিই। এই নোটটাতে পুরোটাই করা আছে। দেখো, 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, 5 ইয়ার প্ল্যান আমাদের যখন প্ল্যানিং হতো, যে ভিজিবল তো প্রত্যেকটা কথায়, কারণ এখানে যে কটা পয়েন্ট করা আছে প্রত্যেকটা পয়েন্ট থেকেই কোশ্চেন এসছে, ওই জন্য সেই পয়েন্টগুলো এখানে অ্যাড করা, ঠিক আছে, এনটিপিসির কোশ্চেন আসা, সেগুলোর থেকে পড়া, ঠিক আছে। আমাদের প্ল্যানিং কেন করা হতো? স্বাধীনতার পর অ্যাজ সাচ ইকোনমিক্স এর হচ্ছে ইকোনমিটা কান্ট্রির অর্থনীতি কিভাবে চলবে সেটা হচ্ছে বোঝা যেত না।
সেই জন্য হচ্ছে বড় যারা অর্থনীতির বিশেষজ্ঞ তারা বসে একটা অর্থনীতির প্ল্যান করতেন যে এই টাকা এখানে বেশি খরচ করা হবে, এগুলোকে বেশি হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে, এগুলোতে এই কাজ করব, তাহলে আমাদের সাধারণ মানুষের হচ্ছে ইমপ্রুভমেন্টটা হবে, তারা হচ্ছে তোমার ইয়ে করতে পারবে। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আমাদের প্ল্যান। ঠিক আছে, এই জন্য আমাদের করা হতো হচ্ছে প্ল্যান। ঠিক আছে, এবার প্ল্যানিং এ করার জন্য যে একটা তো বডি থাকবে, সেই বডিটার নাম ছিল হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের সবসময় হচ্ছে হেড থাকতেন হচ্ছে পিএম, যিনি প্রধানমন্ত্রী চেয়ারম্যান। তারপরে হচ্ছে এর কনসেপ্টটা নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে। ঠিক আছে, প্রথম ইন্ট্রোডিউস করেছিল ইউএসএসআর এর যে প্রথম মানে রাষ্ট্রপতি অন্যতম পপুলার জোসেফ স্ট্যালিন। আচ্ছা, এবার প্ল্যানিং গুলো হচ্ছে আমাদের 5 বছর 5 বছর করে নেওয়া হতো, যে 5 বছরে আমাদের এই ফোকাস থাকবে, আমাদের গ্রোথ থাকবে এই পার্সেন্টেজ, আমরা গ্রোথ হবে, তারপরের ইয়ার গুলোতে আমরা এইভাবে কতটা দেখবো গ্রোথ হয়েছে, কিছু প্রাইমারি ফোকাস দেব, কি হবে না হবে সেগুলো আমরা দেখবো। দেখো, 5 ইয়ার প্ল্যানে অ্যাজ সাচ বোঝার কিছু জায়গা নেই, মেইনলি হচ্ছে মেমোরাইজ করার জায়গা। ঠিক আছে, দেখো, প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে 1951 সালে প্রথম হয়েছিল, ফার্স্ট এপ্রিল, এগুলো লাগবে না, তাও আমি দিয়ে দিয়েছি। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1900, ডিউরেশন গুলো মনে রাখবে। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 51 থেকে 56, সেকেন্ডের হচ্ছে 56 থেকে 61, পরেরটা হচ্ছে 61 থেকে 66, তারপরে আবার একটু ব্রেকে গেছে। কে করেছিল? হ্যারোড ডোমার মডেল। কে ছিল তখন প্রাইম মিনিস্টার? তখন প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। কিসের উপর ফোকাস দেওয়া হয়েছিল? আমাদের দেশ যেহেতু তখন প্রথম স্বাধীন হয়েছে, তাই আমাদের যাতে কৃষি বা আমাদের কৃষির মেরুদণ্ডটা যাতে তোমার আর কি আস্তে স্টেবল হয়, তাই জন্য হচ্ছে তোমার তার উপর নজর দেওয়া হয়েছিল। কৃষির নজর দেওয়ার জন্য কি করতে হবে? যাতে পর্যাপ্ত পরিমাণ জলের সাপ্লাই হয়, এই জন্য তখন হচ্ছে ড্যাম তৈরি করা হয়েছিল। কি কি ড্যাম তৈরি করা হয়েছিল? ভাকরানাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম, আর নাগার্জুনা সাগর ড্যাম। এই কোশ্চেন গুলো আসে যে ভাকরানাঙ্গাল ড্যাম ওয়াজ বিল্ড ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, এই জন্য এগুলো হচ্ছে দেওয়া। আচ্ছা, টার্গেটটা খুব দেয় ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে। টার্গেট ছিল 2.1%, আর অ্যাচিভড হয়েছিল হচ্ছে তোমার 3.6%, টার্গেটের গ্রোথ হলো। সেকেন্ডটায়, প্রথমটায় আমরা দিলাম কি? প্রথমটা দিলাম হচ্ছে আমরা হচ্ছে এগ্রিকালচার, মানে হচ্ছে প্রাইমারি সেক্টরের উপর ফোকাস, তার মানে প্রাইমারি হয়ে গেল। এর পরেরটা হচ্ছে আমাদের দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য কি করে হবে, তার উপর ফোকাস দিতে হবে। তাই জন্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা তৈরি করা হলো কি? প্রশান্ত চন্দ্র মহালানোর বিষয় মডেল অনুযায়ী। কিসে? জওহরলাল নেহেরু তখন ডিউরেশন, এই যে বললাম পরের 5 বছর 56 থেকে, কি ফোকাস অন কি? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে কি প্রচুর যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় তার উপর ফোকাস দেওয়া হলো। কি করা হলো? মোটামুটি টার্গেট ধরা হয়েছিল 4.5%, তার কাছাকাছি গ্রোথটা গিয়েছিল। কি কি করা হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল, তখন কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল না, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন নেওয়া হয়। এখানে হচ্ছে তিনখানা হচ্ছে তোমার হচ্ছে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। কার কার সহযোগিতায়? কিন্তু যদি ইকোনমিক্স থেকে কোশ্চেন আসে 5 ইয়ার প্ল্যান থেকে, একটা এখান এই কোশ্চেন, একটা এই কোশ্চেন গুলোই দেবে। যাও, রাউল কোল্লা প্ল্যান জার্মানির সহায়তায়, দুর্গাপুর হচ্ছে ইউকে, আর ভিলাই হচ্ছে ইউএসএসআর এর প্ল্যান। আচ্ছা, এইটা হলো। তারপর হচ্ছে তোমার কি হয়েছিল? এবার হচ্ছে প্রথমে হচ্ছে ইয়েতে দেওয়া হলো, প্রথমবার দেওয়া হলো তোমার কৃষিকাজে, সেকেন্ড বার দেওয়া হলো তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। থার্ড 5 ইয়ার প্ল্যানের হচ্ছে ইয়েতে এবার কি দুটোতে দেওয়া হলো, বলা হলো যে সবকিছু মিক্সড করে দেওয়া হবে, আর আমাদের যে দেশ যে নিজের ওপর নিজের পায়ে দাঁড়াতে পারে সেটার ওপর আমরা আইডিয়া করি। এটা কে সময় ছিলেন? তখন হচ্ছে যেহেতু 1900, বুঝতে পারছো, সাল হচ্ছে তোমার 61 থেকে 66, লাল বাহাদুর শাস্ত্রী মারা যায়, তারপরে জওহরলাল নেহেরু তোমার হচ্ছে প্রধানমন্ত্রী, তাই জন্য দুজনের টাইমটা দেয়া আছে। কি হয়েছিল? এটা হচ্ছে গ্যাডগিল বলে একজন অর্থনীতিবিদ ছিলেন, তার ফর্মুলার উপর নেওয়া হয়। কি দেওয়া হয়েছিল? সেলফ রিলায়েন্ট, মানে নিজের পায়ে দাঁড়ানো আর সেলফ জেনারেটিং ইকোনমি। কিন্তু এই সময় ভারতবর্ষের উপর অনেকগুলো, দুটো যুদ্ধ আছে। সে এবার যুদ্ধ করতে গেলে তো তার প্রচুর পরিমাণে গোলা বারুদ, ট্যাঙ্ক, এগুলোর খরচা থাকে। তাই জন্য হচ্ছে এই প্ল্যানটা অ্যাজ সাচ ততটা সাকসেসফুল হয়নি। ঠিক আছে, তাই জন্য এই প্ল্যানটাকে, মানে এই প্ল্যানটা তো ওয়ান টাইপ অফ তোমার হচ্ছে ফেলিওর ধরা হয়। কি হয়েছিল? ইন্দো চায়না ওয়ার হয়েছিল 1962 সালে, আর ইন্ডিয়া পাকিস্তান হয় প্রথম, যেটা হচ্ছে কাশ্মীরের ওইখানে। ঠিক আছে, 1965 সালে। এই সময় এতটা হচ্ছে আমাদের শরীরে, তোমার এই শরীর বলছি, আমাদের দেশে তোমার আর কি অভাব দেখা গিয়েছিল, তোমার হচ্ছে ইউএসএ থেকে তোমার হচ্ছে ধান কিনতে হয়েছিল। সেই ধানটার নাম হচ্ছে PL-48। তার সেখান থেকে কি হয়, এই জন্য এই ধানটা কেনার সময় বুঝতে পারা যায় আমাদের এগ্রিকালচার তো আমরা কন্ট্রোল করলাম, কিন্তু ব্যাংক বা আমাদের অন্যান্য ইনস্টিটিউশন গুলোকে কন্ট্রোল করার জন্য একটা কিছু জিনিস দরকার। এফসিআই মানে হচ্ছে ফুড কর্পোরেশন ইন্ডিয়াকে তোমার হচ্ছে তৈরি করা হয়। তারপরে হচ্ছে সিএসিপি, মানে
কমিশন অফ এগ্রিকালচার কনজিউমার প্রাইস, মানে হচ্ছে আমাদের যে ধানগুলো কৃষকরা কিনে বিক্রি করবে কি দামে বিক্রি করবে, একটা বেস তো প্রাইস থাকবে, সেটা কন্ট্রোল করবে হচ্ছে এই সিএসিপি। তারপরে এই তোমার যে যে শিল্পগুলো হলো, যদি টাকা দরকার হয় কার থেকে টাকা নেবে, সেই টাকাটা নিয়েছিল হচ্ছে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন সালগুলোতে প্রতিষ্ঠা হয়েছে, সালগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য দেওয়া। আচ্ছা ইউটিআই কি, মানে একটা যে টাকাগুলো যে কোনোভাবে বাজারে খাটাতে পারে, সেটা হচ্ছে যে ইউটিআই। প্রথম হচ্ছে ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। তখন একটা মিউচুয়াল ফান্ডের মানে কনসেপ্টটা ছিল না, ওয়ান টাইপ অফ বন্ড হিসাবে করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা তোমরা তো ট্রেনের ওই দিক দিয়ে দেখো, যারা এই দিকে একটু আপ লাইনের দিকে দেখবা, যে ট্রেনের লাইনের পাশাপাশি পার্থেনিয়াম গাছ, কেন বলো তো ট্রেন লাইনের পাশাপাশি পার্থেনিয়াম গাছ কেন হয়েছিল, এটার সাথে রিলেটেড বলেই বললাম। কেউ জানো? বাড়িতে মানে বয়স্ক লোক থাকলে জিজ্ঞেস করলে হচ্ছে বলতে পারবে। কেউ জানো কেন পার্থেনিয়াম গাছ হয়েছিল? তোমাদের যা রেসপন্স আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমেরিকা থেকে এই যে বললাম PL-480 তোমাদের হচ্ছে গম আনতে হয়েছিল, তখন গম আসতো মালগাড়ি দিয়েতে। আমেরিকা তো দেশ কোনোদিনই ভারতবর্ষের ভালো চায়নি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তা ওরা ওই গমের মধ্যে পার্থেনিয়ামের বীজ মিশিয়ে দিয়েছিল। এবার তখন অত ভালো টেকনোলজি ছিল না যে তোমার হচ্ছে আসবে এক ফোঁটাও বীজ পড়বে না, সে কিছু ধান হচ্ছে বীজ পড়তে 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 লাইনের পাশ দিয়ে গিয়েছিল, সেখানে পার্থেনিয়ামের বীজও পড়েছিল, তাই জন্য সেখানে এখনো সেই পার্থেনিয়ামের গাছ হচ্ছে দেখা যায়। বুঝলে, এইটা হচ্ছে কারণ। আচ্ছা 66 সাল পর্যন্ত করা হলো, তারপরে বলা হলো একবারে 5 বছরের কনসেপ্ট নেওয়া হবে না, আস্তে আস্তে প্রত্যেক বছরে হচ্ছে কনসেপ্ট নেওয়া হবে, তাই জন্য করা হয়েছিল প্ল্যান হলিডেজ, মানে ছোট 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 প্ল্যান, যেহেতু নেই প্ল্যানিং এর ছুটি, তাই জন্য প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল 3 বছরের জন্য, 66 থেকে 69। এবার এগুলোর প্রত্যেকটা ইয়ারলি প্ল্যান, মানে 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে তোমার এক একটা অ্যানুয়াল প্ল্যান। প্রচুর হচ্ছে মানে এইরকম দেখার পর নতুন করে এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি নেওয়া হয়, ভারত আর কি উন্নত প্রযুক্তির বীজ উৎপাদন করবে, এই কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের আস্তে আস্তে আসতে শুরু করে হলো। এরপরে আসে হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যান, 1969-এর পর আবার 74 সালে প্ল্যান আছে। তখন হচ্ছে কি রুদ্রায়লের মডেল আর গ্যাটকির ফর্মুলা। এবার ইন্দিরা গান্ধী ততদিনে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, ঠিক আছে। উনি কি দিয়েছিলেন যে সেলফ সার্ভিস, এবার তখন হচ্ছে বুঝতে পারছো 74 সাল, তার মানে তখন হচ্ছে ইন্দিরা গান্ধীর সাথে সাথে ব্যাকড্রপে চলে এসেছে সঞ্জয় গান্ধী। উনি কি করলেন, আস্তে আস্তে ফ্যামিলি প্ল্যানিং এর কনসেপ্ট নিয়ে আসেন, যে দুটোর বেশি বাচ্চা বিয়ে করা যাবে না। তারপরে কি হয়, 14টা ব্যাংকে ন্যাশনালাইজ হয়ে যায়। ন্যাশনালাইজ কেন করে? ন্যাশনালাইজ করে কি, প্রাইভেট ব্যাংক ছিল, যে মানে যে বড় লোক খুশি ব্যাংক খুলতো, লোকে টাকা ঢালতো, তারপরে পয়সা চোট হয়ে গেলে ব্যাংক চোট হয়ে গেল, ঠিক হয়ে গেল। তাই এই ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছেন এইভাবে দেশের টাকা নষ্ট হচ্ছে, ব্যাংক যদি সরকারের আন্ডারে কন্ট্রোলে থাকে তাহলে টাকাগুলো এইভাবে চোট হবে না, টাকাগুলো ফেরত পাওয়া যাবে, তাই জন্য উনি 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করে। কত সালে 14টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল? 1969 সালে, এটা কিন্তু ডিরেক্ট কোশ্চেন বহুবার এসেছে। তারপরে কি হয়, ভারতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করা হয়, তাকে বলা হয় হচ্ছে স্মাইলিং বুদ্ধা অপারেশন, ঠিক আছে। কিন্তু এখানে বুঝতেই পারছো যে এত তখন মানে মানে পলিটিক্যাল চারদিকে ঝামেলা, এটাও হচ্ছে তোমার হচ্ছে ঠিকভাবে ইয়ে করতে পারেনি, এটাও একটা হচ্ছে বিগ ফেলিওর, ঠিক আছে। মানে সঞ্জয় গান্ধীর আইডিয়া ভালো ছিল ফ্যামিলি প্ল্যানিং, কিন্তু উনি যেভাবে করতে দিয়েছিলেন জোর করে, সেইভাবে কোনোদিন হচ্ছে হয় না। তোমার হচ্ছে তুমি কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিলে তার উপর হচ্ছে প্রতিরোধ হবে, কিন্তু সেটা যদি মানুষকে তুমি বুঝিয়ে করতে পারো, তার উপর সেই জিনিসটা বুঝবে, সে যত জিনিসই ঠিক হোক ভুল হোক, সেটা হচ্ছে ইয়ে হবে, ঠিক আছে। এবার এবার হচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যান, হচ্ছে পঞ্চম ইয়েতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিপি ধর মডেল, ডিপি ধর বলে ইন্দিরা গান্ধীর একজন খুব মানে কাছের বড় ইকোনমিক্স মানুষ ছিলেন, তিনি এই প্ল্যানটা করেছিলেন। ইনি কি বলেছিলেন, ইনি বলেছিলেন যে কনসেপ্ট গুলো দিয়েছিলেন যে সেলফ অ্যাটেনমেন্ট বা ইকোনমি ইমপ্রুভ তখনই করবে যখন হচ্ছে আমাদের হচ্ছে মানুষের মধ্যে থেকে যে তোমার হচ্ছে গরিবি, সেই গরিবিটা দূর হবে। তাই জন্য ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন গরিবি হাটাও। করার জন্য কি করেছিলেন, যে সবার যে মানুষের যে ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, এই চাহিদাটাকে সবার কাছে প্রোভাইড করা হবে, এটা হচ্ছে এই জন্য বলা হয় মিনিমাম নিড প্রোগ্রাম। অন্ন বস্ত্র চাহিদা ছাড়াও যে শিক্ষা, যে মানুষের যে শিক্ষা আর অন্যান্য বাসস্থানের জিনিস, এই যে 20টা পয়েন্টে সামারাইজ করা হয়েছিল, এই জন্য 20টা পয়েন্ট করা হয়েছিল। এবং ইন্দিরা গান্ধী দেখেছিলেন যে ব্যাংক মেনলি তৈরি হচ্ছে মেট্রোপলিটন সিটি গুলোতে, গ্রামের মানুষই এখনো টাকা রাখছে না মহাজনদের কাছে, ফলে টাকাটা আর মানে মার্কেটে সার্কুলেশন হচ্ছে না, ফলে টাকাটা আসছে না। ওই জন্য তিনি হচ্ছে RRB তৈরি করেছেন, RRB মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, রুরাল ব্যাংক তৈরি করেছিলেন 75 সালে। এটা মোর অর লেস তোমার হচ্ছে সাকসেসফুল হয়েছিল।
এটা করলাম হচ্ছে আমরা ফিফথ 5 ইয়ার প্ল্যান। এরপর পড়বো হচ্ছে আমরা 6 5 ইয়ার প্ল্যান। 6 5 ইয়ার প্ল্যান কি হয়েছিল 1900 তোমার হচ্ছে ফিফথ গেলে এরপরে হচ্ছে 6 5 ইয়ার প্ল্যান। 6 5 ইয়ার প্ল্যান কি ডিউরিং হচ্ছে 80 থেকে 85, ঠিক আছে। ও আচ্ছা, এইবার হচ্ছে বুঝতেই পারছো 1974 76 সাল এইভাবে হচ্ছে ইন্দিরা গান্ধী হচ্ছে 76 সালে সরকারের পতন হয়ে যে ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের মোরারজি দেশাই সরকারে আসে। উনি 78 থেকে 85 পর্যন্ত একটা লম্বা প্ল্যানিং নিয়েছিলেন যে রোলিং প্ল্যান করবে, তাই জন্য তখন ছিল জনতা পার্টি। জনতা পার্টি মানে জনতা পার্টি, কিন্তু এখনকার ভারতীয় জনতা পার্টি নয়। জনতা পার্টি হচ্ছে তখন বিক্ষুব্ধ কংগ্রেস। এই কংগ্রেস মানে ইন্দিরা গান্ধী যখন আগের ফিফথ 5 ইয়ার প্ল্যানে পড়াচ্ছিলাম তখন সরকার চালাচ্ছিল হচ্ছে যে ইন্ডিয়ান কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস সরকার চালাচ্ছিল, ঠিক আছে। তারপরে বিভিন্ন কংগ্রেসের ফ্যাকশন হয়ে যায়, জনতা দল তৈরি হয়, বিজু জনতা দল তৈরি হয়, সেই সবগুলোকে একসাথে হয়ে তৈরি হয় জনতা দল। তার থেকে একটা ফ্র্যাকশন আজকের পলিটিক্যাল পার্টি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই জনতা দলের সরকার হয় মোরারজি দেশাই। উনি মেন ফোকাস দিয়েছিলেন 1978 থেকে 80 সাল পর্যন্ত উনি সরকার চালাতে পেরেছিলেন, কারণ যেহেতু মাইনরিটি গভর্নমেন্ট ছিল, ঠিক আছে। ওনার কি ফোকাস ছিল কিসের ওপর, এমপ্লয়মেন্টের ওপর জেনারেশন করা, কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাজ সাচ জেনারেট উনি করতে পারেনি। আবার ইন্দিরা গান্ধী তোমার 80 সালে ক্ষমতায় চলে আসেন এবং তিনি 5 ইয়ার প্ল্যানকে ফিরিয়ে আনেন। 80 সালে ফিরিয়ে আনার পর উনি দেখেন যে ন্যাশনাল ইনকাম, সরকার কত ইনকাম করেছে সেইটা দেখো। তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের টেকনোলজিকে অ্যাপ্রুভ করতে হবে, টেকনোলজি আনেন। তিনি ঠিক করেন যে এই যে সব তো দিচ্ছি, টাকা দিচ্ছি, এফসিআই তৈরি করছি, কিন্তু জিনিসটাকে রেগুলেট কে করবে? একটা ব্যাংক থাকা দরকার তো, খালি কৃষির জন্য যে দেখবে। তৈরি করেন হচ্ছে তোমার হচ্ছে নাবার্ড। আরেকটা করেন কি, তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার হচ্ছে ভূমিহীন যারা কৃষক, সেই ক্ষেত মজুরদের তোমার হচ্ছে কাজের গ্যারান্টি দেয়। সেই জন্য করেন হচ্ছে ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেটাই পরবর্তীতে তোমার হচ্ছে ইভলভ হতে হতে ওই 100 দিনের কাজের প্রকল্প হয়েছে। এটা প্রথম আইডিয়াটা আসে হচ্ছে তোমার ইন্দিরা গান্ধীর ব্রেন থেকে, ঠিক আছে। এইটাতে উনি ভালো মতো সাকসেসফুল হয়েছে। এরপরে আসে হচ্ছে তোমার সেভেন্থ 5 ইয়ার প্ল্যান। সেভেন্থ 5 ইয়ার প্ল্যান কত সালে ডিউরেশন হচ্ছে, এটা ছিল 6 5 ইয়ার প্ল্যান তোমার 80 থেকে 85। সেভেন্থ 5 ইয়ার প্ল্যান হচ্ছে 85 থেকে 90। তখন ইন্দিরা গান্ধী হচ্ছে অপারেশন ব্লু স্টার হয়েছে, ইন্দিরা গান্ধী মারা গেছেন, ওনার ছেলে রাজীব গান্ধী তখন হচ্ছে তোমার ইয়েতে নেয়। এবার রাজীব গান্ধীর আইডিয়া গুলো ছিল খুব ভালো, কিন্তু রাজীব গান্ধী হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে ভুল করেন। রাজীব গান্ধী কি করেছিলেন যে ফুড গ্রেন প্রোডাকশনটা আমাদের বাড়াতে হবে, যাতে হচ্ছে কারুর থেকে আমরা না নিতে হয়। দেখবার কি হয়েছে, ফুড গ্রেন প্রোডাকশন বাড়াতে গেলে মানে কি তোমার হচ্ছে লেবার বেশি ইমপ্লিমেন্ট হবে, সেই ফুড গ্রেন প্রোডাকশন যত বাড়বে তার স্টোরেজ ক্যাপাসিটি, তার মার্কেটের বাড়বে, তাই জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি হবে, সাকসেসফুল হবে। এবং উনি একটা কথা বলেছিলেন যে এবার এখানে একটা গ্রোথ আছে হিন্দু রেট অফ গ্রোথ। হিন্দু রেট অফ গ্রোথ সাথে কিন্তু পপুলেশনের হিন্দু গ্রোথের কোনো সম্পর্ক নেই। পপুলেশনের হিন্দু গ্রোথ দেখা যায় খুব কম, ঠিক আছে। সেই যে ইকোনমিক্স 1960 থেকে 80 পর্যন্ত ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোথটা, সেটাও খুব ছিল স্লো, তাই জন্য প্রফেসর রাজকৃষ্ণ বলেছিলেন এই গ্রোথটা হচ্ছে হিন্দু রেট অফ গ্রোথ, এই কথাটা বলেছিলেন। রাজীব গান্ধী চলে আসে এরপরে 1990 সাল হওয়ার পর থেকে আবার তোমার হচ্ছে ফিরিয়ে নিয়ে আসা হয়, যে আবার এতগুলো তো প্ল্যান হলো, এবার আমরা জিনিসগুলো রিভাইজ করি, দেখি যে প্ল্যানটা আমরা যে এতটা পর্যন্ত বানিয়েছি আদৌ আমাদের প্ল্যান গুলো সাকসেসফুল হয়েছে তো, কোনো জায়গা থেকে কোনো কিছু হয়নি তো, মানে কোনো বাদ চলে কিছু যায়নি তো। তখন দেখা হয় হচ্ছে তোমার অ্যানুয়াল প্ল্যান। অ্যানুয়াল প্ল্যানে কি হয়, অ্যানুয়াল প্ল্যানে দেখা যায় মানে না সরি, প্রথম হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ অ্যানুয়াল প্ল্যান করা। অ্যানুয়াল প্ল্যান হচ্ছে 90 থেকে 92। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি, ব্যালেন্স অফ পেমেন্টে হচ্ছে অনেক জিনিস আছে, আপাতত জেনে রাখো যে আমাদের দেশের যে অর্থ ভান্ডার, সেই অর্থ ভান্ডারটাকে বলা হয় ওয়ান টাইপ অফ ব্যালেন্স অফ পেমেন্ট, সেইটা। এবার এই সময় যখন তখন হচ্ছে মোরারজি এই তোমার হচ্ছে নরসিমহা রাও আর হচ্ছে নরসিমহা রাও অর্থমন্ত্রী, আর তোমার আমাদের হচ্ছে মনমোহন সিং, উনি তখন রিজার্ভ ব্যাংকের গভর্নর। ওনারা দেখেন যে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা ভান্ডার নেই, আর তখন হচ্ছে তোমার হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধ লেগে গেছে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস তৈরি হয়। তা ওনারা কি করেন, তখন দেখেন যে না সবকিছু আমরা মোটামুটি ক্যাপিটালিস্টিক ছিল, সবকিছুই সরকার ঠিক করবে, জিনিস কত দামে কি হবে না হবে। মনমোহন সিং বলেছিলেন এইভাবে করলে জীবনে আমরা সার্ভাইভ করতে পারবো না। রাশিয়া সার্ভাইভ করেছে, তার কারণ রাশিয়া বিশাল বড় দেশ, রাশিয়ার কাছে প্রচুর এগ্রিকালচারাল ল্যান্ড আছে, রাশিয়ার কাছে প্রচুর মাইন্সের সোনা দানা ক্রুড অয়েল আছে, তারা সার্ভাইভ করতে পারে, কিন্তু আমাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়। যেখানে আমাদের হাতে মাত্র 2 দিনের হচ্ছে গ্যাস স্টোর আছে, আর 3 দিনের হচ্ছে বিদ্যুতের জ্বালানি আছে, সেখানে আমাদের মানে
বাইরের দেশের জন্য আমাদের দেশের অর্থনীতির দরজাকে খুলে দিতেই হবে, যাতে বাইরের দেশ থেকে এসে এখানে ইন্ডাস্ট্রি খোলে, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, সেই কাজটা করে। এই যে পিভি নরসিমহা রাও নিউ ইন্ডিকেটিভ পলিসি ইকোনমিক আর ফিসকাল রিফর্ম, লাইসেন্স রাজ তুলে দেয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস লাইসেন্স রাজটা কি। লাইসেন্স রাজ হচ্ছে তখনকার হচ্ছে সবকিছুই ছিল লাল ফিতের ফাঁস, মানে হচ্ছে একটা খুলতে গেলে প্রচুর লাইসেন্স, লাইসেন্স হওয়া মানেই তো বোঝো চিরকালই দুর্নীতি ছিল, এখনো আছে। সেটা হচ্ছে সবকিছুতে হচ্ছে এত তাকে লাল ফিতের ফাঁস আর এত কিছু তাকে লাইসেন্সের জন্য তোমার টাকা দিত, তো কোনো কেউ ইন্ডাস্ট্রি খুলতোই না, লাভ হলেও খুলতো না। তাই জন্য হচ্ছে কি করলো, সেইটাকে পুরো হচ্ছে লাইসেন্স পারমিট রাজকে তুলে দিল, ইয়ে তোমার হচ্ছে মোরারজি দেশাই সরকার এসে, সরি নরসিমহা রাও সরকার এসে। পরবর্তীতে এইটার কাজটাই আরো ভালো করে করেন হচ্ছে এই যে এইখানে এইখানে তখন হচ্ছে তিনটে কনসেপ্ট নেওয়া হয়। কি কি কনসেপ্ট? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। লিবারাইজেশন মানে কি, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে না, কিছু জিনিসকে সরকার কে কতটা কি কোয়ালিটি নুন তৈরি করবে বা কি করবে সেটা সরকার হচ্ছে দেখবে খালি যে ঠিকঠাক আছে কিনা, কিন্তু কি দামে তার প্যাকেজিং কিরম হবে, কে অ্যাড করবে, সব সরকার দেখবে না। প্রাইভেটাইজেশন মানে কি, সরকার হচ্ছে দেশের সুরক্ষার জন্য যেটুকুনি জিনিসগুলো সেগুলো সরকার তৈরি করবে, বাকি হচ্ছে তোমার ফ্যান ব্লেড ফ্লেড সব ওসব প্রাইভেট কোম্পানি তৈরি করতে পারে, মানুষের যদি পছন্দ হয় কিনবে, পছন্দ না হলে কিনবে না। গ্লোবালাইজেশন মানে কি, বাইরের দেশ থেকে যে কেউ এসে কোম্পানি খুলতে হবে, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার এলপিজি রিফর্ম। ঠিক আছে, এই কাজটাই তারপরে হচ্ছে দেখো 1992 সাল, বুঝতেই পারছো 92 সালের ওই টাইমটা হচ্ছে 96, তার মানে বাবরি মসজিদ ভেঙে যায়, তখন হচ্ছে মোরারজি দেশাই সরকার পড়ে যায়। তখন এরপরে আসে হচ্ছে তোমার অটল বিহারী সরকার, অটল বিহারী বাজপেয়ী সরকার। অটল বিহারী বাজপেয়ী সরকার এসে তোমার হচ্ছে কিছু কিছু ভালো কাজ করেছিলেন। উনি বলেছিলেন যে বাজেটকে একটা নির্দিষ্ট রেটের মধ্যে ধরে রাখতে হবে, যে অনিয়ন্ত্রিত খরচা করতে পারবেন না। মানে উনি অ্যাজ সাচ বিশাল কিছু করেননি, কিন্তু উনি বলেছিলেন যে এই যে টাকাটা যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেই টাকাটার ডিস্ট্রিবিউশন যেন তোমার ঠিকঠাক হয় এবং প্রত্যেকটা তোমার হচ্ছে সবাই পায়, এটাকেই বলা হচ্ছে গ্রোথ উইল ইকুয়ালিটি অ্যান্ড হচ্ছে জাস্টিস। এবার হচ্ছে 10th 5 ইয়ার প্ল্যান। 10th 5 ইয়ার প্ল্যানে তোমার কি, দুজনের সময়, এই সময় হচ্ছে দুটো সরকার আছে, 2002 থেকে 2004 পর্যন্ত হচ্ছে তোমার এনডিএ গভর্নমেন্ট, তারপর 4 থেকে 7 পর্যন্ত হচ্ছে ইউপিএ 1 গভর্নমেন্ট। ঠিক আছে, এই দুটো সময় একজন অটল বিহারী বাজপেয়ী, সেকেন্ড হচ্ছে মনমোহন সিং। ওই অটল বিহারী বাজপেয়ী তোমার হচ্ছে ইয়ে তোমার কি বলে জানো, তোমার হচ্ছে মাইন্ডের 13 মাসের সরকার। ঠিক আছে, এই সময় হচ্ছে মোটামুটি হচ্ছে ন্যাশনাল হর্টিকালচার মিশন হচ্ছে প্রমোট করা হয়, মানে আমাদের বিভিন্ন যে হর্টিকালচারাল প্রোডাক্ট গুলো, মানে বিভিন্ন যে ফলের জিনিসগুলো সেগুলো হচ্ছে আর যাতে আমরা ফলকে তৈরি করে বাইরে এক্সপোর্ট করতে পারি, সেই কনসেপ্টটা দেওয়া হয়েছিল। আচ্ছা, 1911 সালে এই তো 1911 বলছি, 2007 থেকে 2012 ইউপিএ 2, মানে ইউপিএ সরকার। ঠিক আছে, এই সময় হচ্ছে কি করা হয়, মনমোহন সিং হচ্ছে নিজে ইয়েও ছিলেন, অর্থ দপ্তরও সামলেছিলেন, প্লাস হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরও সামলেছিলেন। উনি কি করেছিলেন যে প্রচুর যে এই যে উনি বুঝেছিলেন যে টাকাটা তখনই রোলিং হবে যখন মানুষের হাতে টাকা থাকবে, ওই জন্য উনি 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে বরাদ্দ বাড়িয়েছিলেন। মানে উনি কাজ করেছিলেন সাইলেন্টে, কিন্তু ওনার প্রচার হয়নি বেশি। ঠিক আছে, এই সময় হচ্ছে তোমার কাজগুলো হচ্ছে করেছেন, এই কাজগুলো যার জন্য মানে মোটামুটি আমাদের যে ডেভেলপমেন্টের অ্যাচিভটা ছিল আমরা করতে পেরেছি। 12 থেকে 17 এখানে লেখা আছে মনমোহন সিং, প্লাস স্ল্যাশ দিয়ে লিখে রাখবা নরেন্দ্র মোদী, কারণ 14তে তো তোমার নরেন্দ্র মোদী গভর্নমেন্ট চলে আসে। এদেরও হচ্ছে 12 থেকে 17, এদেরও ওই একই ছিল যে তাড়াতাড়ি গ্রোথ করতে হবে। তারপর তো তোমাদের হচ্ছে আমরা জানো প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়, প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করে তৈরি করে দেওয়া হয় নীতি আয়োগ। নীতি নীতি আয়োগটা থিঙ্ক ট্যাঙ্ক করবে, এরাই হচ্ছে সমস্ত সরকারকে হচ্ছে সাজেস্ট করবে। এই কাজগুলো করেছিল নীতি আয়োগের সেট আপ, থিঙ্ক ট্যাঙ্ক, পাবলিশ রিপোর্ট, ভিশন ডকুমেন্ট তৈরি করে। বোঝা গেল, এই ছিল তোমাদের হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং। 5 ইয়ার প্ল্যানিং করছিলে, এই ছিল হচ্ছে তোমাদের টোটাল 5 ইয়ার প্ল্যানিং। দেখে নাও, দেখো 5 ইয়ার প্ল্যানিং থেকে আর কারোর কোনো প্রশ্ন কিছু আছে, থাকলে বলতে পারো। বলো, 5 ইয়ার প্ল্যানিং থেকে কারোর কোনো কোশ্চেন বা কিছু আছে, তাহলে বলতে পারো। সবার কনসেপ্ট ক্লিয়ার 5 ইয়ার প্ল্যানিং এর থেকে? হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, 5 ইয়ার প্ল্যানিং হলো। 5 ইয়ার প্ল্যানিং দেখে নাও, এই যে ইয়েটা পাঠাবো, এই নোটসটার মধ্যে সবই আছে হচ্ছে জিনিসগুলো, কিন্তু একবার বলে না দিলে জিনিসগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, দেখতে পারো এই জিনিসগুলো কি কি তোমার হচ্ছে পভার্টি, এই সেই এটা ওইটা।
ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে তোমাদের কি বলে না, যেটা বলেছিলে ওইটা একটু বলে দিই। দাঁড়াও, তোমাদের ওই কি বলে না, রেসের অঙ্ক। এক সেকেন্ড দাঁড়াও, পেজটা সেট আপ করে নিই। রেসের অঙ্ক, যারা রেসের অঙ্ক দরকার খাতা বার করো, রেসের অঙ্ক চারটে অঙ্ক করিয়ে দিই, তাহলেই হচ্ছে তোমাদের রেসের কি কনসেপ্ট আছে না আছে, রেসের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে তো? স্ক্রিন ভিজিবল আশা করি সবার কাছে। হুম। আচ্ছা লেখো, প্রথম কোশ্চেন লেখো। ইনে 100 মিটার রেস, এ বিট বি by 20 meter and B beat C by 20 meter. By how much distance does A beat C? এই C কে কত ইয়েতে বিট করবে। আচ্ছা এইবার হচ্ছে কনসেপ্টটা বুঝো। একটা রেস হয়েছে, তার মানে কি এই রেসটা মানে একটা রেস কত হয়, রেস তো তোমার ধরো রেসটায় দৌড়াচ্ছে, এই বরাবর ধরো সোজাই যদি রেস ভাবি, তিনজন দৌড়ানো শুরু করেছে, এ বি সি, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 100 মিটার। কি বলেছে, এ বি কে 20 মিটারে বিট করেছে। তার মানে কি যখন এ তোমার 100 মিটার কভার করে যাচ্ছে, বি তখন কিন্তু 100 মিটার কভার করতে পারেনি, বি পৌঁছেছে মাত্র 80 মিটার। ঠিক আছে, এই প্রথম লাইনটার মানে হচ্ছে এইটা, এ বিট বি বাই 20 মিটার মানে এই। তারপরে দেখো বি বিট সি বাই 20, আবার বি যখন 100 মিটার গেছে, তখন তখন আবার সি পৌঁছাতে পারেনি, তখন সি আবার 20 মিটার পিছিয়ে 80 মিটার গেছে। এইটা হচ্ছে তোমাদের কনসেপ্ট। তার মানে দেখো এ আর বির ডিস্টেন্স কভারের রেশিও কত, 100:80, মানে কত, 20 দিয়ে কাটলে 5:4। আবার বি আর সি হচ্ছে এর রেশিও কত, তোমার হচ্ছে ডিস্টেন্স কভারের রেশিও কত, 100:8, মানে কত, 5:4। তাহলে এ বি সি ডিস্টেন্স কভারের রেশিও কত, আমরা যদি করি কত আসবে, 5/4, 5/4, মানে কি 25, 20, 25, 20, 16। রেসটা কত মিটারের হয়েছিল, রেসটা হয়েছিল 100 মিটার। এ তো কভার করেছে 100 মিটার, তাহলে একে প্রত্যেককে 4, এ কে 4 দিয়ে গুণ করলে এ 100 মিটার গেছে, তখন বি গেছে 80 মিটার, আর সি গেছে হচ্ছে 64 মিটার। গেল। তাহলে বলেছে এ কত বিতে, তার মানে এ যখন 100 মিটার যায়, বি সি তখন যায় 64 মিটার। তাহলে এ সি কে বিট করেছে কত মিটারে, 36 মিটার। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট, এর থেকে আহামরি বিশাল কিছু কঠিন কনসেপ্টের অঙ্ক। এই দীপা নিয়ে বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ দাদা, একটু দেখছি, একবার দেখে নিয়ে বলছি। হ্যাঁ দেখো, কঠিন কিছু নাই, রেসের অঙ্ক ধরতে পারলেই হলো। এ বি কে 20 মিটারে বিট করেছে মানে কি, এ যখন 100 গেছে তখন ও 80 গেছে, পিছিয়ে আছে, বিট করা মানে কি পিছিয়ে মানে পিছিয়ে আছে, ওকে হারিয়েছে। বি সি কে করেছে, যখন বি করেছে মানে কি বি কমপ্লিট করছে, ও তখন পিছিয়ে আছে। আমি জানি না এ যখন 100 গেছে ও তখন কত, তো ওইটুকুই দেখো। দা বলছি যে ওই এ এ ইস টু বি ইস টু সি, মানে 25:20:20:16টা কি হবে এলো একবার বলতে পারবে? হ্যাঁ, না বলার কি আছে। ওটি- ধরো একটা জিনিস শিখিয়ে দিই,
ধরো এ বি সি রেশিও বার করতে দিয়েছে তোমাকে ডিরেক্টলি, এ আর বি রেশিও দেওয়া আছে 3:2, বি আর সি রেশিও দেওয়া আছে 5:10। আমরা কি করতাম, এই বিটাকে সমান করার জন্য একে 5 দিয়ে গুণ প্রথমে, তাহলে 10 হতো, আবার এটাকে 10 করার জন্য 2 দিয়ে গুণ করে 10 20, তাতে কি হতো 15 10 20 আমাদের আসতো। এইসব করারই কোনো দরকার নেই, এর থেকেও একটা প্রসেস আছে, শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। দেখো কি লেখা আছে, a:b 3:2, এটা লেখা আছে b:6, লেখা আছে 5:10। এই জেড স্কিম এদিকে যাবে, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, তারপর আবার পরের এটার সাথে এটা গুণ, তাহলে b:c, ধরো এটা a:b, এটা হচ্ছে b:c রেশিও, তাহলে a:b:c রেশিও প্রথমে 3 5 15, 5 2 10, 10 2 20, রেশিও কত আসবে 3:2:4, বোঝা গেল? এটাই এখানে করেছি 5:4, আবার রেশিও 5:4, 25 20 হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওই জন্য দাদা রেশিও এই 100:50:64 এইটা কি ছিল, ওটা এই বললাম লাইনটা না, এখানে? কারণ হচ্ছে রেসটা টোটাল বলেছে দেখো 100 মিটারে, এ তো জিতে ও গেছে, আচ্ছা। তার মানে এ যখন 100 করবে হুম। তখনই তো এরা পিছিয়ে যাবে, আমি সেইটা জাস্ট বার করলাম। আচ্ছা। চলো তারপরেও একটা এরকমই একটু ক্যালকুলেশন বড় সেই অঙ্ক করাই। লেখো কোশ্চেনটা, লেখো ইন 100 মিটার রেস, কনসেপ্ট একই, ক্যালকুলেশন বেশি। এ বিট বি বাই 20 মিটার and B beat C by 5 meter in same race. A beat C by how many meters, মানে বলেছে একটা 100 মিটারের রেস হচ্ছিল, তাতে A বিট করেছে B কে সেই 20 মিটারে, B আবার C কে বিট করেছে 5 মিটারে, তাহলে বলেছে সেই সেম রেসটাতে A C কে কত মিটারে বিট করবে। চলো বার করি কত মিটারে বিট করবে, সেই এক কনসেপ্ট, কালি চেঞ্জ করে নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ যখন 100 মিটার দৌড়াচ্ছে, বি যেহেতু 20 মিটার পিছিয়ে, তাহলে বি দৌড়াবে 80 মিটার। সেম ব্যাপার, বি যেহেতু সি কে 5 মিটারে বিট করেছে, বি যখন 100 মিটার যাচ্ছে, সি তখন যাবে হচ্ছে 95 মিটার। ঠিক আছে, তার মানে কি, তার মানে ধরো এ আর বি ডিস্টেন্স কভারের রেশিও কত ছিল 100:8, বি আর সির কত ছিল 100:95। এবার কাটাকুটি করে ছোট করার চেষ্টা করি, এটাকে 20 দিয়ে কাটলে হবে হচ্ছে 5:4, এটাকে দেখি এটাতে কি দিয়ে কাটবে, এটাকে 5 দিয়েই কাটবে 20:9, তার মানে কত, দেখো সেই সেম কনসেপ্ট 5 4 20 90, এটা করলে কত 100, A:B:C, এটা করলে 80, এই গুণ করলে আর সি গুণ করলে আসবে 4 19 76, তার মানে এ যখন 100 মিটার যাচ্ছে, সি তখন 76 মিটার যাচ্ছে, তাহলে এ সি কে কততে বিট করবে 24 মিটারে বিট করবে। এই তো কনসেপ্ট, এইটাই কনসেপ্ট, আর কিছুই না, সামান্য এই কনসেপ্ট হচ্ছে আমাকে ডিসটেন্স বার করতে হবে, কত মিটারে বিট করবে, ব্যাস বেরিয়ে যাবে। বিশাল কঠিন লাগলো, না দাদা। সহজই অঙ্ক। চলো আর একটা লাস্ট প্যাটার্ন করিয়ে দিই, সেকেন্ড দিয়ে স্পিডের অঙ্ক দেয়, বার করানো করতে পারবে, অঙ্কটা লিখে রাখো, এগুলো এই সব কটা করালাম এনটিপিসি তে আসা অঙ্ক,
এনটিপিসি, আর এটা মনে হয় সিজিএল এর আসা অঙ্ক। সিজিএল এর আসা অঙ্ক মানে বিশাল কঠিন অঙ্ক তা না। লেখো, ইন এ 1170 মিটার রেস রমন, এখানে রমন দিয়েছে, পরীক্ষা হলে এবি রামসাম যা কিছু দিতে পারে। রামন রিচেস দা ফাইনাল পয়েন্ট, মানে হচ্ছে তোমার শেষ করে দিয়েছে রেসটা, ফাইনাল পয়েন্ট ইন 65 সেকেন্ড, 65 সেকেন্ড, and Mohan reaches final point in 90 seconds by how much distance Raman beat Mohan। হচ্ছে একটা 1170 মিটারের রেস ছিল, কে কাকে কতটা বিট করেছে বলেনি, বলেছে রমন ব্যক্তি পৌঁছে গেছে হচ্ছে 65 সেকেন্ডে, আর তোমার মোহন পৌঁছেছে হচ্ছে 90 সেকেন্ডে। বলেছে তাহলে রমন মোহনকে কত ডিস্টেন্সে বিট করেছে। সহজ ব্যাপার। আচ্ছা, 1170 ইয়েতে যখন গেছে, তাহলে আমি রমনের স্পিডটা বার করি। ও 1170 গেছে তোমার হচ্ছে 65 সেকেন্ডে। ওই সরি, প্রথমে মোহনেরটা বার করে দাও, রমনেরটা বার করলে প্রবলেম হবে। মোহনেরটা করি। প্রথম হচ্ছে, ওয়েট কালি চেঞ্জ করে দিই, প্রথম হচ্ছে মোহনেরটা করি। ও যেহেতু পিছিয়ে ছিল 1170 90, ওর স্পিড কত, এটা দিয়ে কাটাকাটি করলে এটা আসবে হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এই যে 13 মিটার পার সেকেন্ডে গেছে, রমন তো পৌঁছে গেছে জিনিসটা তোমার হচ্ছে 65 সেকেন্ডে, ও তো মাঠটা ফিনিশ করে দিয়েছে। তার মানে তোমার হচ্ছে মোহন হচ্ছে তোমার হচ্ছে 13, মানে দেখো, এই একটা ধরো রেসটা হচ্ছিল 1170 মিটার, রমন পৌঁছে গেছে হচ্ছে 65 সেকেন্ড, ও 65 সেকেন্ড দিয়ে ফিনিশ করে দিয়েছে। এর পৌঁছাতে তোমার সময় লেগেছে 90 সেকেন্ড। তার মানে এর স্পিডটা হচ্ছে কম, এ কত জোরে দৌড়ায় আমি পেলাম। কিন্তু এর তো স্পিডটা জেনে লাভ নেই। এ তো এই স্পিডে যাচ্ছিল, কিন্তু তোমার রমন তো হচ্ছে তোমার হচ্ছে 65 সেকেন্ডে। আচ্ছা, রমন যদি এবার হচ্ছে ও 65 সেকেন্ডে যত, তোমার হচ্ছে রমন কতটা কমপ্লিট করে তোমার, সরি, এটা হচ্ছে রামান, এটা হচ্ছে মোহন। রমন হচ্ছে তোমার ফার্স্ট, মোহন হচ্ছে স্লো। মোহন হচ্ছে 13 কিলোমিটার দৌড়াচ্ছে, রমন সামথিং 13 কিলোমিটারের থেকে বেশি স্পিডেই দৌড়াচ্ছে বলে আগে শেষ করতে পেরেছে। তার মানে মোহন যখন এই 13 কিলোমিটার বেগে 90 সেকেন্ডে গিয়ে জিনিসটা ফিনিশ করেছে, ততক্ষণে এই রমন হচ্ছে, আমি দেখবো রমন হচ্ছে 65 সেকেন্ডে 13 কিলোমিটারে কতটা ডিস্টেন্স গেছে, জায়গায় যাবে হচ্ছে 845 মিটার। মানে যতক্ষণে তোমার হচ্ছে রামান হচ্ছে 1170 কিলোমিটার গেছে, ততক্ষণে মোহান গেছে হচ্ছে তোমার 845 মিটার। তার মানে ও 1170 যখন পৌঁছে গেছে, ও তখন ওর রেসটা ফিনিশ করতে পারে। তার মানে এই যে ডিস্টেন্সটা পিছিয়ে ছিল, এই ডিস্টেন্সেই ওকে হচ্ছে বিট করেছে। এটাই কনসেপ্ট, আর কিছু না। যে স্লো এসছে তার আমি স্পিডটা দেখলাম, সে হচ্ছে তার কত টাইম লেগেছে আমার দেখে লাভ নেই। রামান হচ্ছে তোমার কি বলে জানো, তোমার হচ্ছে ইয়েতে আমি দেখলাম যে ও কতক্ষণে করেছে, ব্যাস আমি জিনিসটা বার করে নিলাম, তাহলেই হয়ে গেল। বুঝলে? এই হচ্ছে তোমার রেস আর টাইমের অঙ্ক, আর কিছু না। বুঝতে পারলে? রেস টাইমের অঙ্ক কি, রেস টাইমের অঙ্ক হ্যাঁ। এই জিনিস, আলাদা কিছু না। বুঝে গেল? রেস টাইমের অঙ্ক মানে বিশাল কঠিন, এইসব জিনিস। 104 का 113 किलोमीटर। তোমাদের বলো, আর কি তোমাদের জানতে চাও বলো। না, বলছি দুটো মিক্সচারে অঙ্ক বলে দেবে, মানে একটু মানে মডারেট টাইপের, মানে খুব মানে কম, মানে আরে অঙ্ক পড়লে বুঝতে বলো, পারি আমি মানে। কি করে বলবো। অঙ্ক 1 মিনিট দাঁড়া, একটু দেখতে, 1 মিনিট দেখে বলছি আমি। পাঠাচ্ছি, আমি তোমাকে পাঠাচ্ছি, হ্যাঁ। আচ্ছা পাঠাও, আমি সে বলে দেবো, আমি তখন
তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, বলো তো। এসএসসি জিডি তে এসেছিল অঙ্কটা, বুঝছিলাম পেলাম। তারপরে দেখি কেন তোমরা ক্যালকুলেশন শিখেছো। 61 স্কয়ার মাইনাস 36 স্কয়ার মাইনাস 25 স্কয়ার বাই 2 এর ভ্যালু কত হবে? তিনটে ভ্যালু দেওয়া আছে, 28, 30, 30, আর একটা হচ্ছে নান অফ দিস। দেখো কেন তোমাদের অ্যালজেব্রা সূত্র করায়, তার হচ্ছে এটা হচ্ছে তার কারণ। এটা চেষ্টা করো তো। কঠিন নয়, চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। না, নান অফ দিস হবে? নান অফ দিস হবে? সব কিছুতে একটু কঠিন মানে নান অফ দিস হবে, এটা কোনো কথা? চেষ্টা করো, নান অফ দিস হয়? নান অফ দিস অঙ্ক দেয় কোনোদিন? অঙ্কটা পারার জন্যই তো দিয়েছে। না, একটা জিনিস দেখো, একটু ঠান্ডা মাথায় ভেবে একটা জিনিস দেখো। তোমার হচ্ছে 61 মানে কত? 36 প্লাস 25, বলো। এটাকে লেখা যায় তো 61 কে 36 প্লাস 25 স্কয়ার মাইনাস 36 স্কয়ার মাইনাস 25 স্কয়ার বাই 2 টোটাল। 36 কে a ধরো, এটাকে b ধরো, মানে কি আসলো? রুটের আন্ডারের মধ্যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। এক্সপেন্স করলে কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 কেটে গেল। তাহলে কি আসলো? 2ab বাই 2, মানে কত আসলো? রুট ab, তাকে ধরেছিলাম a আর b। 36 আর এটা 25, 36 এর রুট কত? 6, আর এর কত ভ্যালু? 5, 30। বোঝা গেল? নিচের তিনটে, নিচের তিনটে। বোঝা গেল? হ্যাঁ। এই ধরনের অঙ্কই দেয়, মানে অঙ্ক তোমার বিশাল কঠিন দেবে না, অঙ্ক একটু তোমার হচ্ছে মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে। Connective, বুঝতে পারলে? কি হলো? আচ্ছা বলো। ও দাঁড়া, আর একটা অঙ্ক, একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, 170। এই অঙ্ক দিতে পারে। দেখো, রুট আন্ডার 51 প্লাস রুট আন্ডার 19 আর হচ্ছে রুট আন্ডার 57 প্লাস রুট আন্ডার 70। বলো তো এদের মধ্যে কে বড় কে ছোট? সত্যি তো বললাম, মিথ্যা না বলবো? অঙ্ক দেখে কি মনে হচ্ছে কঠিন এই অঙ্কটা? বলো তো এর মধ্যে কোনটা বড়? দেখা যাক কোনটা বড় হয়। দেখছি। দেখো, এটা তো দুটোর তো আমরা কি চেক করি সচরাচর? এই দুটোর অ্যাডিশন করে চেক করি। এই দুটোর অ্যাডিশন করলে কত হচ্ছে দেখো। এই দুটোর অ্যাডিশন করলে তোমার হচ্ছে 5 0, 5 আর 6 70। আর এই দুটো অ্যাডিশন করলে আসবে 4, 5 আর 6 আর 7 74।
তাহলে বুঝতে পারছি না যে এবার রুট গুণ করলে কি আছে, বুঝতে পারছি না তার কারণ ভ্যালু কি কোনটা। আচ্ছা চলো একটা অন্য মেথড শেখাই, দেখো কিছু গুণ করতে হবে না, এটা দেখো কি করছি জিনিসটা শেখো। 51 × 19 এটা মানে কত, 3 × 17 × 19, 3 আর 19 গুণ করলে কত হয়, 57 × 17, তার মানে কত, 51 × 19, এই কটার ভ্যালু হচ্ছে এইটা, 51 × 19ও যা আর 57 × 17ও তাই। তার মানে কি এটাকে যদি স্কোয়ার করে দিই আর এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কত আসবে, 51 + 19 + 2 যাই আসুক, 51 × 19, আর এটাকে করলে কত হবে, 57 + 17 রুট আন্ডার 57 × 17, এইটা মানেও যা এটা মানেও তাই, তাহলে এইটা হচ্ছে এক্স এটাও হচ্ছে এক্স, সেম ভ্যালু ধরতে পারি। এটার কত আসলো 0 70, আর এটার ভ্যালু আসলো 74 + 2x, মানে 2x 2x যেহেতু সমান, তার মানে এইটা হচ্ছে বড়। বোঝা গেল কি করে অঙ্ক হয়। হ্যাঁ দাদা। এই হচ্ছে জিনিস। আমি অন্য একটা অঙ্ক করছি। বুঝতে পারলে, এই হচ্ছে তোমাদের অঙ্কের হচ্ছে জিনিস। দাদা বলছিলাম যে রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি কোনো ফর্মুলা আছে? কি কি? রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ও রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এরিয়া এরিয়ার ফর্মুলা তো এমনি হাফ ইনটু বেস ইনটু হাইট, কোনো আলাদা আস্তে আস্তে কোনো আর ফর্মুলা আর নেই। পেরিমিটার, কিসের? পেরিমিটারের। পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের তিনটে সাইডের অ্যাডিশন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। বলো আর কার কি সমস্যা। পরের দিন তোমাদের কি একবারে করে দেবো, তোমাদের হচ্ছে কি বলে জানো, ও রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলে তাই তো। আচ্ছা আইসোস্কেল বলেছিল, আইসোস্কেল মানে হচ্ছে তোমার লেন্থ আর ব্রেডথটা সমান তাই তো, এই সরি লেন্থ ব্রেডথ বলছি, তার পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে সমান, তোমার হচ্ছে পারপেন্ডিকুলারটা মানে হচ্ছে এই পারপেন্ডিকুলার আর বেসটা হচ্ছে সমান, তার মানে হাফ ইনটু পারপেন্ডিকুলার ইনটু বেস, তার মানে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তার মানে এটা দুটো সমান, ওই হাফ ইনটু এ স্কয়ার, এটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা। বুঝলে এটাই ফর্মুলা। পরের দিন কি তোমাদের ইয়ে করিয়ে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝিয়ে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ দাদা। কম্পাউন্ড ইন্টারেস্টে খুব ভালো কিছু কিছু অঙ্ক দিয়ে যত রকম প্যাটার্নের আছে, কটা 7টা না 8টা, মোটামুটি ওই অঙ্ক করলে সব প্যাটার্নের অঙ্ক তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাই পরের দিন হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো। দাদা বলছিলাম যে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট একটুখানি মিক্সচারটা বলে দিও যদি মিক্সচার, টাইম ও থাকে। আচ্ছা মিক্সচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে মিক্সচার, হ্যাঁ মনে আমাকে একটু মেসেজ করো তো, মানে আসলে আমাকে তো হ্যাঁ কোশ্চেন সেট তৈরি মানে করতে হয় পাওয়া, মানে তোমাদের মানে ইয়ে করতে গেলে সেইটা হচ্ছে সবার আগে দরকার, কোশ্চেন সেট হ্যাঁ, তৈরি। মানে কি বলতো মানে পড়লে ঠিক বুঝতে পারছি না মানে কিভাবে মানে পড়লে যে কনসেপ্ট পড়লে ক্লিয়ার হচ্ছে না জন্য। তাহলে পারতাম, মানে অনেকবার চেষ্টা করছি মিক্সচার, মানে গন্ডগোল হচ্ছে, মানে স্কিপ করতে হচ্ছে পার্টটা ওই জন্য। ইয়ে তোমাদের তো কি বলে রেস নিয়েও তো প্রবলেম হচ্ছিল, এবার এবার আশা করি রেসের অঙ্ক আটকাবে না। না এবার একটু হ্যাঁ চেষ্টা করবো। ইয়ে ওইটা একটুখানি প্রবলেম ছিল, ঠিক আছে ইয়ে তোমার কিছু না, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে কঠিন লাগে তো, কম্পাউন্ড ইন্টারেস্ট সবচেয়ে সোজা চ্যাপ্টার। কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আমি খালি একটা বলছি, তোমাদের যা দেবে খালি হচ্ছে 11 থেকে তোমার হচ্ছে, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, 11 এর কিউব কত 1331, এর কিউব কত 1728, আস্তে আস্তে, আরে আস্তে দাও, তোমার হচ্ছে 13 এর কিউব কত, 13 এর কিউব বলো কত হবে, এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, 2197। 14 এর কিউব কত হবে বলো, এইগুলো খাতায় বলছি লিখে নাও। 15 এর কিউব,
বলো 15 এর কিউব কত হবে? 3375। 3375। 16 এর কিউব কত হবে বলো? 256 ইন্টু 16, তার ভ্যালু কত? 4096। 17 এর কিউব কত হবে? 289 ইন্টু 17, ভ্যালু কত? 4913। এগুলো একদম মুখস্থ রাখতে হবে। 18 এর কিউব কত? 324 ইন্টু 18, কত? 5832। আর 19 এর কিউব কত? 361 ইন্টু 19, কত? 6859। আর 20 কিউব সবাই জানো 8000। এই জিনিসগুলো মাথায় রাখলেই, আর 1 থেকে 30 এর যদি স্কয়ার মাথায় রাখতে পারো, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট জলের মতো সহজ। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব সহজ চ্যাপ্টার, জাস্ট কনসেপ্ট একটু বুঝতে হয়। তোমরা সাকসেসিভ বোঝো তো? একটার উপর 10 টাকা বাড়ালো, আচ্ছা একটা জিনিস, কম্পাউন্ডে একটা জিনিস বলি, ধরো একটা জিনিসের দাম 100 টাকা ছিল, তার উপর পরপর দুবার 10% জিনিসটার দাম বাড়লো, তাহলে জিনিসটার দাম কত হবে বলো তো? 100-র উপর 10 বাড়লো মানে কত? 10% মানে 21। 1/10। আচ্ছা বলে দিই তারপর এখান থেকে, এর ওপর 1/10, তার মানে এর ওপর 10 টাকা বাড়লো, তাহলে এর সাথে 100 টাকা যোগ হয়ে কত হলো? 110 টাকা। 10% মানে কত? 1/10, তার মানে এর 1/10 মানে কত? 11 টাকা। আগে ছিল 110 টাকা, 11 টাকা, 1 to 1। এই কনসেপ্ট যদি বুঝতে পারো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝা কোনো ব্যাপার না, তো জলের মতো সহজ compound interest। ঠিক আছে? দাদা বুঝি 10-এর সাকসিসিভ তো 21 না? 10-এর সাকসিসিভ। 10-এর সাকসেসিভ 21 নয়, এটাই কনসেপ্ট বুক। 10-এর সাকসেসিভ 21 নয়, 10-এর সেকেন্ড সাকসেসিভ 21, 10-এর সাকসেসিভ 21 নয়, 10-এর সেকেন্ড সাকসেসিভ হয় 21। আচ্ছা, মানে 10 যদি, মানে ওই ফর্মুলা দেবো না, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে হ্যাঁ ইকুইভ্যালেন্ট যেটা ওটা হয়। তো শিখিয়েছি চেক করার জন্য, দেখো তো যে ফর্মুলা শিখিয়েছি উল্টো ওটা তো, ওটা তো অঙ্কে চেক করার জন্য আমি বলছি, আসল কনসেপ্টটা আসে এইটার থেকে। ঠিক আছে, পরের দিন এই 10% দিয়ে অঙ্কটা ফার্স্ট স্টার্টিং আছে, তাই জন্য আমি এটা তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হচ্ছে জিনিস, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট আছে। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এমনি হচ্ছে তোমাদের, আমি বুঝি না যে মানে তোমাদের ক্লাস করতে লোকজনের এত কিসের লেথার্জি থাকে, মানে যেখানে মেটেরিয়াল রেডি সব থাকে, তারপরেও সবার এত ক্লাসে কেন অ্যাটেন্ডেন্স কম? 7 জন 10 জন ক্লাস করে, অ্যাটেন্ডেন্স থাকে না, বুঝি না কি করে এরা। দেখ, সে করছে না তার ব্যাপার, তাদের ব্যাপার। ঠিক আছে, আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই এন্ড করলাম। ঠিক আছে, পরের দিন হচ্ছে আমি ক্লাস নেব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ভীষণ হচ্ছে তোমার এনটিপিসি বলো, গ্রুপ ডি সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, পরের দিন হচ্ছে আমরা এনটিপিসি ক্লাস করব। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস তাহলে হচ্ছে, দাঁড়া একটা সেকেন্ড, তোমাদের আর যদি